অনেক দিন ধরে আমরা সব বন্ধুরা মিলে ভোলা ট্যুরে যাব প্ল্যান প্রোগ্রাম চলছিল। তো কিছুতেই ব্যাটে বলে সবার একসাথে সমন্বয় হচ্ছিল না। তো সাডেনলি আমি কিছুদিনের জন্য ছুটি পেয়ে যাই অফিস থেকে। তো ভাবলাম এই সুযোগে একটা ট্যুর প্ল্যান করা যাক। অবশেষে ডিসেম্বরের কোনো এক সকালে লক্ষ্মীপুরের মধু চৌধুরীর ঘাট থেকে আমরা 4 বন্ধু মিলে রওনা দিই ভোলার উদ্দেশ্যে। অবশ্য হঠাৎ এই ট্যুর প্ল্যান করার কারণে অনেক বন্ধু আমাদের সাথে পার্টিসিপেট করতে পারে নাই। তো তাদেরকে সরি। আমরা ইনশাআল্লাহ সামনে আবার ডিটেল প্ল্যান করে একটা ভালো ভোলা ট্যুর করা যাবে। তো 45 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম ভোলার বেতুয়া ঘাটে, যেখানে বন্ধু ইব্রাহিম আমাদের রিসেপশনের ব্যবস্থা করেছিল। বেতুয়া ঘাটটা দেখতে অনেক সুন্দর ছিল। এখানে একটা সন্ধ্যাবেলা কাটানোর জন্য ভালো পরিবেশ ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা ওখানে আর সন্ধ্যা কাটানোর প্রোগ্রামটা করতে পারি নাই। যাই হোক, পরবর্তীতে আমরা ভোলা থেকে ডিসাইড করে যে মনপুরা চলে যাব। তো মনপুরা দ্বীপের উদ্দেশ্যেই আমরা যাত্রা শুরু করি লাঞ্চ শেষে। যাওয়ার পথে নদীর মধ্যে আমরা বিভিন্ন সৌন্দর্য উপভোগ করছিলাম। এই ট্যুরে আমরা প্রচুর স্পিড বোটে ভ্রমণ করেছি। এতে সময়ও অনেক বাঁচানো গেছে আর নিজের মধ্যে সময় কাটানো গেছে ভালো। মনপুরায় অবশ্য দেখার মতো তেমন কিছু ছিল না। আমরা জাস্ট মনপুরা সিনেমা হয়েছে এই কারণেই মনে হলো যে দ্বীপটা ওভার রেটেড হয়ে গেছে। না গেলে মনে হতো যে কি যেন মিস করে ফেললাম। তো মনপুরা যাওয়ার পথে দৃশ্য অবশ্য সুন্দর ছিল। বিভিন্ন জায়গায় চরের মধ্যে গভীর বন ছিল। একটা সুন্দর বনের মতো বন দেখে আমরা ওখানে এই স্পিড বোট ড্রাইভারকে বলে যাওয়ার জন্য রিকোয়েস্ট করি। সে প্রথমে যেতে রাজি হচ্ছিল না, পরবর্তীতে কিছু বকশিসের লোভে সে আমাদেরকে নিয়ে যেতে রাজি হয়। এই সেই সুন্দরবন। এলাকাবাসীর কাছে এটা সুন্দরবন নামে পরিচিত। এখানে বিভিন্ন রকম হরিণ বনে পাওয়া যায়, এছাড়া মহিষ আমরা দেখতে পেয়েছি। জায়গাটা আসলেই সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন স্থানীয়ভাবে এটা চর বাসুভাঙ্গা নামেও পরিচিত। এখানে সুন্দরবনের মতো আছে কেওড়া গাছ। সেই কেওড়ার শ্বাসমূল প্রচুর দেখা যায়। যে কেউ এখানকার ভিডিও করে যদি বলে যে সুন্দরবন, তাহলে এই মানুষকে বিশ্বাস করানো খুবই সহজ হবে। সুন্দরবন বলে চালিয়ে যাওয়া যাবে এখানকার দৃশ্যটাকে। কিছুক্ষণ আমরা এই বনের ভিতর দিয়ে স্পিডবোট চালিয়ে দেখে তারপর আবার যাত্রা শুরু করি মনপুরা দ্বীপের উদ্দেশ্যে। সত্যি অপূর্ব। মানে খালের ভেতর দিয়ে যাওয়ার সময় রাস্তার দুই পাশের যে ঘন বন, কেওড়া বন, শ্বাসমূল, তারপরে গোলপাতা দেখে আমরা সত্যি অভিভূত হয়েছি। শীতের মধ্যে নদী ভ্রমণ করা আসলেই চমৎকার, কারণ বর্ষাকালে প্রচুর স্রোত থাকে, ঢেউ থাকে, মনে কিছুটা ভয় কাজ করে। কিন্তু আপনি যদি শীতকালে নদী ভ্রমণ করেন তাহলে অনেক কমফোর্টেবলি জার্নি করতে পারবেন। তো আমরাও আমাদের শীতকালীন এই নদী ভ্রমণের জার্নিটা খুব উপভোগ করছিলাম। তো পরিবেশ আমাকে বাধ্য করলো একটা গান গাইতে। আমি মনের আনন্দে গান গাওয়া শুরু করলাম।
ডুবু প্রায় তো সূর্যাস্তের সময়কার দৃশ্যটা খুবই সুন্দর লাগছিল। বনের উপরে সূর্য, কিছুক্ষণ পরে ডুবে যাবে, মাঝখানে নদী, মানে নদীর মাঝখানে বন, খুবই সুন্দর। তো সময় থাকলে এই সময়টাতে যদি ওই বনে ঢোকা যেত বা বনের কাছে গিয়ে ছবি ফটোশ্যুট করা যেত, অনেক ভালো লাগতো। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাই সেই মনপুরা দ্বীপে। মনপুরা দ্বীপে ঢোকার মুখে এরকম সুন্দর বন দেখে আসলে ভালো লেগেছে। যদিও মনপুরা যাওয়ার পরে বন্ধু বান্ধব বলছিল যে আসলে একটা গ্রামের মতো, আসলে টুরিস্ট স্পট হিসাবে মনপুরা দ্বীপে এখনো কিছু করে ওঠে। মনপুরা দ্বীপে আমরা উপজেলা ডাক বাংলোতে ছিলাম। ডাক বাংলোতে ভালোই সময় কেটেছে বন্ধু বান্ধব আড্ডা দিয়ে, তাস খেলে। পরের দিন সকাল সকাল আমরা মনপুরা দ্বীপ থেকে উঠে আবার স্পিড বোটে যাত্রা করি। উদ্দেশ্য হচ্ছে ভোলার কচ্ছপিয়া ফেরিঘাট বা লঞ্চ ঘাট, ওখান থেকে আমরা যাব কুকরি মুকরি। আমরা পৌঁছে গেলাম কচ্ছপিয়া লঞ্চ ঘাট। এখান থেকেই আমরা স্পিড বোটে এখন আছি এখান থেকে চরকুকরি যাব। আমাদের যাত্রা শুরু হয়ে গেল। বন্ধু ইব্রাহিমও আমাদের সাথে যোগ দিয়েছে, সাথে তারও কিছু পরিচিত জন ছিল আমাদের সাথে ট্যুরে যোগ দেয়, ফলে আমাদের দলটা অনেক বড় হয়ে যায়। আমরা 3টে স্পিড বোট নিয়ে রওনা করি চরকুকরি মুকরির উদ্দেশ্যে। আমাদের বাংলাদেশের প্রকৃতি, নদী নালা, বনভূমি যে কত সুন্দর, সেটা আসলে ভ্রমণে বের না হলে বোঝার কোনো উপায় নেই। ভোলা জেলাটা এত সুন্দর, এখানে না আসলে আসলে বোঝা যেত না। নদীর দুই পাশে বন, মাঝে মাঝে চর, তারপরে উড়ন্ত গাংচিল, সাদা বকের শাড়ি, সব কিছু আমাদেরকে আনন্দে অনেক অভিভূত করেছে। সত্যি দেখার মতো দৃশ্য ছিল নদীপথে ভ্রমণে। এই দেখতে পাচ্ছেন নদীর পাড়ে অনেক পাখি, জলজ পাখি, সাদা বক। স্পিডবোটের গতির কারণে হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না, প্রচুর পাখি দেখতে পেয়েছি। কবি আসলে সত্যি বলেছেন, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু। মূল নদী থেকে যখন আমরা কোনো একটা নালা বা ছোট শাখা নদী দিয়ে যাচ্ছিলাম, নদীর 2 পাশে যে সবুজ প্রকৃতির দেখা পেয়েছি, এক কথায় অসাধারণ। দেখতে জাস্ট সুন্দরবনের মতোই মনে হবে। 2 পাশে কেওড়া বন, গোলপাতা বন এবং নদীর ভিউ দেখে মনে হবে যে আপনি সুন্দরবনে প্রবেশ করছেন। ওয়াও, খুবই সুন্দর।
এই জন্য আমি সবসময় বলি যে নিত্য নৈমিত্তিক কর্মব্যবস্থার মাঝে সে একটু সময় করে আপনারা সময় পেলে ঘুরতে বেরিয়ে যাবেন রূপসী বাংলার রূপ দেখার জন্য। বাংলাদেশ আসলে অনেক সুন্দর, অনেক কিছু আমাদের এখনও দেখার বাকি। আমরা অযথা ডলার খরচ করে বিদেশে ঘুরতে যাই, কিন্তু আমার মনে হয় বিদেশ ঘোরার আগে নিজের দেশটাকে ভালো করে ঘুরে দেখা উচিত। তবেই না আমাদের দেশ প্রেমের পরিচয় আমরা দিতে পারবো। সবার আগে দেশের সৌন্দর্য এক্সপ্লোর করার পরে আমরা তারপর বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করতে পারি। তো যারা এখনো ভাবছেন যে দেশে আসলে দেখার কিছু নেই, তাদেরকে বলবো, নো দাই সেলফ, নো ইউর কান্ট্রি, লাভ ইউর কান্ট্রি, শো ইউর প্যাট্রিয়টিজম, go out for a long tour in Bhola and also all the beautiful places of Bangladesh. এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ধন ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে যে সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে যাত্রাপথে আমরা দেখতে পেলাম যে চরকুকরিমুকরি ইকো রিসোর্ট, স্পিডবোট থামিয়ে আমরা ইকো রিসোর্টের ভিতরে ইকো পার্কের ভিতরে একটু ঘুরতে গেলাম। গোবিন্দ বন এবং নদীর পাড়ে সুন্দর বিচের মতো জায়গা ছিল। আমরা হাঁটতে হাঁটতে একদম বনের ভিতরেও ঢুকে গিয়েছিলাম। এখানে একটা বন বিভাগের সম্ভবত বা কোস্ট গার্ডের পর্যবেক্ষণ টাওয়ারও দেখতে পাচ্ছি। আমাদের স্পিডবোট যখন ঘাটে ফিরে আমরা সবাই মিলে ঢুকে পড়ি সেই ইকো পার্কে। আমরা এখন আছি চরকুকরিমুকরি ইকো পার্কে। অনেকে এটাকে নারিকেল বন নামেও কেওড়া বনের মধ্যে আমরা হেঁটে বেড়াচ্ছি। স্থানীয় অধিবাসীদের কাছে সামনে কবিতা আওড়াচ্ছে অখ্যাত কবি টুটুল নাথ। অনেক গভীর বন, হরিণ বাঘ যদি থাকতো তাহলে আসলে বেশ থ্রিলিং হতো। তো দুঃখের বিষয় হরিণ বাঘ যদিও এখানে আমাদের দেখা হয়নি। হরিণ আছে বলে শোনা যায়, নিরিবিলি। বাঘ হরিণের সহাবস্থান থাকা উচিত এত সুন্দর একটা কেওড়া বন, সাথে কিছু বানর আর কিছু অজগর সাপ। এই রাস্তাটা দিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম নদীর পাড়ে। ওখানে ক্যাম্পিং এর ব্যবস্থা ছিল, কিছু লোক তাঁবু খেটে ওখানে রাত্রি যাপন করেছিল। পাশে একটা দোকানও ছিল, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং অন্যান্য অ্যাডমিন সাপোর্ট পাওয়া যায়। তো বনের ভিতরে বেশ খানিকটা সময় কাটিয়ে আমরা আবার ফেরত চলে আসলাম স্পিডবোট ঘাটে। চরকুকরিমুকরি ইকো পার্ক ঘাট থেকে আমরা এখন রওনা করব তাড়ুয়া দ্বীপের উদ্দেশ্যে, তাড়ুয়া বিচ নামে পরিচিত। স্পিডবোট করে প্রায় আরো 40-45 মিনিট লাগে তাড়ুয়া বিচে যেতে। কিছুক্ষণের মধ্যেই আমরা রওনা করব সেই তাড়ুয়া বিচের উদ্দেশ্যে।
অবশেষে আমরা রওনা করে দিলাম আবার স্পিডবোট জার্নি। ওয়াও, বেশ থ্রিলিং লাগছে। পাহাড়, অরণ্য, প্রকৃতি, নদী, সাগর আমার সবসময় ভালো লাগে, এরা আমাকে খুব কাছে টানে। তাই আমি সময় পেলে বেরিয়ে যাই প্রকৃতির মধ্যে হারিয়ে যেতে, হোক সেটা পাহাড়, নদী, সমুদ্র, বন, যেটাই হোক। এই যে অনেক সাধনার পর ঘোরাঘুরি করে পাওয়া গেল একটা লাল কাঁকড়া, রাজ কাঁকড়া। তাড়ুয়া দ্বীপে পৌঁছে একটা লাল কাঁকড়াকে অ্যারেস্ট করা হলো। আমাদের একজন লাল কাঁকড়া ধরে হাত পা বেঁধে নিয়ে এগুলো ভাজা করে খাওয়া যায় না দেখি। এই দ্বীপে প্রচুর লাল কাঁকড়া পাওয়া যায়। আমরা অবশেষে ফুটবল খেলায় মেতে উঠলাম, খুবই ভালো লাগলো, অনেকদিন পর ফুটবল খেললাম তাড়ুয়া দ্বীপে। এই জায়গাটা বেশ নির্জন, আমরা ছাড়া আর কোনো টুরিস্ট দেখা পাইনি। শুধু একটা ফ্যামিলি আসছিল আমাদের ফুটবল ফলো করে, ওরা সম্ভবত আমাদের দেখেই সাহস করেছিল এই দ্বীপে আসতে। আদারওয়াইজ এই দ্বীপটা বেশ নির্জন, কোনো মানুষজনও দেখা পায় নাই। দূরে বনের গ্রামে হয়তো গেলে সেখানে মানুষের এই বিচে নদীর পাড়ে কোন রকম মানুষজনের দেখা ছিল না। আমরাই ছিলাম একমাত্র অধিবাসী। আমরা মনে আনন্দে ফুটবল খেলে, আজকে বিচ ফুটবল খেলা হবে ব্রাজিল বনাম আর্জেন্টিনা, দেখা যাক। বাছাই চলছে। অবশ্যই ফুটবল খেলা শেষে যারা আগ্রহী ছিল নদীতে ঝাপাঝাপি লাফালাফি করে আবার ফের আমরা রওনা করলাম স্পিডবোটে। এবার আমাদের উদ্দেশ্য চকুকড়ি মুকড়ি রিসোর্ট, বন বিভাগের রিসোর্ট আছে, এখানে আমরা লাঞ্চ করব। সামনে আমাদের একটা স্পিডবোট দেখা যাচ্ছে। ভোলায় ট্যুর করতে হলে আসলে লঞ্চে যাওয়ার চেয়ে আমি সাজেস্ট করবো স্পিড বোটে যাওয়ার জন্য, সময় বাঁচে এবং অল্প সময়ে অল্প মানুষজন থাকলে স্পিড বোটে একসাথে এনজয় করতে করতে যাওয়া যায়। সুন্দর চরের মধ্যে বন বিভাগের সৃজনকৃত বন দেখা যাচ্ছে। মেঘনা নদীতে এরকম প্রায় অসংখ্য চর জেগে ওঠে প্রায় সময়, যেগুলা বন বিভাগ চেষ্টা করে বনায়নের মাধ্যমে দেশের বনভূমির পরিমাণ বাড়িয়ে দেশের পরিবেশ এবং জলবায়ু যাতে সঠিক থাকে সেই ব্যাপারে তারা চেষ্টা করে যাচ্ছে। ঘূর্ণিঝড়ের সময় এই বনগুলো আমাদের দেশকে, আমাদের উপকূলীয় এলাকাগুলোকে রক্ষা করে, কারণ ঘূর্ণিঝড় এই বনভূমিতে আঘাত করে দুর্বল হয়ে তারপরে লোকালয়ে চলে আসে। সারি সারি বকের শাড়ি দেখা যাচ্ছে, তারা নদীর পাড়ে দাঁড়িয়ে সম্ভবত আমাদেরকে ওয়েলকাম করছে, যে স্বাগতম, তোমাদেরকে স্বাগতম হে অতিথি। বাংলাদেশকে এজন্যই নদীমাতৃক দেশ বলা হয়। দেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় যেভাবে জালের মতো নদী বিস্তৃত হয়ে আছে, এই জন্য এই দেশটাকে বলা হয় যে অপ্রতিরোধ্য। কোনো বহিঃশত্রু চাইলেই এই দেশকে অতি সহজে হামলা করতে পারবে, এটা ভাবার কোনো কারণ নাই। এই বিভিন্ন ধরনের নদী অবস্থাকল হিসাবে কাজ করে বলেই বাংলাদেশ, আমরা গর্ব করে বলতে পারি আমাদের দেশ অপরাজেয়।
বিশেষ করে ডিফেন্ডার্স প্যারাডাইস বলা হয়, অর্থাৎ এখানে ডিফেন্স নেওয়া হলে কোনো শত্রুপক্ষে আক্রমণ করে দখল করা অত সহজ হবে না, যেটা আমরা 1971-এ পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করে প্রমাণ দেখিয়েছি। এখানেও প্রচুর সাদা সাদা বক দেখা যাচ্ছে, দল বেঁধে তারা দাঁড়িয়ে আছে নদীর পাড়ে এবং দূরে ঘন বন। দেখতে দেখতে আমরা প্রায় চলে আসলাম সেই বন বিভাগের চক্রকৃমকৃতে তাদের বাংলোর কাছাকাছি। এখানে একটা সুইচ গেট টাইপ দেখা যাচ্ছে, এই সুইচ গেট দিয়ে নদীর পানি কন্ট্রোল করা হয়, যখন বেড়ে যায় বিপদসীমার উপর দিয়ে যায়, সুইচ গেট দিয়ে সেই পানিটা নিয়ন্ত্রণ করা হয়। খুবই সুন্দর, কে বলবে এটা সুন্দরবন না? এখানকার ভিডিও দিয়ে যে কেউ যদি বলে আমি সুন্দরবনে ঢুকতে যাচ্ছি, আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন। দুই পাশে গোলপাতা গাছ সারি সারি করে লাগানো, দূরে দেখতে পাচ্ছেন আপনারা বন বিভাগের সেই রেস্ট হাউস। এখন ভাটা চলছে, আস্তে আস্তে এখান থেকে পানি নেমে যাবে, সো এই স্পিড বোটগুলো এখানে রাখা যাবে না, আমাদেরকে নামিয়ে দিয়ে তারা চলে যাবে দূরে নদীর কাছে, নইলে তারা এখান থেকে আর বের হতে পারবে না। পানি কমে যাচ্ছে খুবই দ্রুত। এই যে দূরে গোল পাতা বন দেখা যাচ্ছে। আমরা সেই বন বিভাগের রেস্ট হাউসে বন্ধু ইব্রাহিমের সৌজন্যে মহা ভোজন পর্ব শেষ করে কিছুটা সময় অতিবাহিত করে আবার রওনা দিই চরকুমুকরি থেকে চরফ্যাশন উপজেলার উদ্দেশ্যে। খুদা হাফেজ চরকুমুকরি। লম্বা স্পিডবোট জার্নি শেষে আমরা পৌঁছে যাই চরফ্যাশন উপজেলায়, যেখানে জ্যাকব টাওয়ার বা চরফ্যাশন টাওয়ার এলাকায় পাশে একটা মসজিদও আছে সুন্দর। টাওয়ারের উপরে উঠে আমরা বাইরের পরিবেশ সৌন্দর্য উপভোগ করি। এই টাওয়ার এলাকাটা আসলেই সন্ধ্যার পরে খুব ভালো লাগে দেখতে। আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যার সময় জ্যাকব টাওয়ার এলাকার সিনারি। এখানে একটা শহীদ মিনারও আছে, একটা কিছু মার্কেট, ফোয়ারা, সব মিলিয়ে খুবই সুন্দর একটা আবহাওয়া তৈরি করেছে। আমরা এখানে বসে কিছুক্ষণ সময় পার করি, চা কফি খাই। যারা ভোলা জেলা আসবেন অবশ্যই এই চরফ্যাশন আসতে ভুলবেন না।
সন্ধ্যার সময় বিশেষ করে এখানে অন্তত ঘন্টাখানেক সময় স্পেন্ড করে যাবেন পরিবার পরিজন নিয়ে, খুবই ভালো লাগবে। শীতের অতিথি পাখি। আমরা আছি এখন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাখির অভয়ারণ্য। শীতকালে অবশেষে আমাদের আমাদের পাখি এসেছে ভোলা এখানে। ট্যুরের সমাপ্তি ঘটলো। পরের দিন সকালবেলা খুব ভোরে আমরা আবার সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি। একটু উড়া দে, দেখবি হাতটা দিতে, দেখবি উড়া দিবে। ভোলা থেকে ফিরে লক্ষ্মীপুর হয়ে আমরা নোয়াখালী চলে এসে আমাদের এই অতিথি পাখি দেখার মাধ্যমেই ভোলা ট্যুরের সমাপ্তি ঘটলো। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।